রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সব দলের ঐক্য ঘোষণা। সারা দুনিয়াকে বলতে হবে যে আমরা এক, আমরা যেটা পেয়েছি আমরা একযোগে পেয়েছি, কোনো মতভেদের মাধ্যমে পাইনি। আজকে রাজনৈতিক দলগুলো যারা আমরা উপস্থিত ছিলাম তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। তোমরা আমাদের প্রতিবেশী, আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে? বিদেশি আধিপত্য রুখে দিতে এক মঞ্চে সব ছাত্র সংগঠন, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে বললেন নেতারা। দেশবিরোধী কর্মকাণ্ডে ইসকন নিষিদ্ধের দাবি ক্রমেই জোরালো, অপরাধ প্রমাণ হলে ব্যবস্থা নেয়ার তাগিদ। এবং বিপাকে ভারতের অর্থনীতি, নিম্নমুখী প্রবৃদ্ধির হার, সুদহার কমাতে কেন্দ্রীয় ব্যাংকের উপর বাড়তে পারে চাপ। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি, আমি মশিউর অনেক। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে দেশের সব রাজনৈতিক দল। সব ষড়যন্ত্র প্রতিহতের আশ্বাসও দিয়েছেন দলগুলোর নেতারা। ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা ও চলমান ষড়যন্ত্র প্রতিহততে করণীয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এমন ঐক্যের ঘোষণা আসলো সরকার ও রাজনৈতিক দলগুলো থেকে। আরো জানাচ্ছেন বিলায়েত হোসেন। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপতথ্য প্রচার, আগরতলায় সহকারী হাইকমিশনে ন্যাক্কারজনক হামলা এবং সংখ্যালঘু নির্যাতনের গল্প সাজিয়ে গুজব তৈরি, এই তিনটি এজেন্ডায় করণীয় ঠিক করতে এবং জাতীয় ঐক্যের আহ্বানের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠক। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, একটি মহল দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়। যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী তারা রচনা করেছে এবং সারাক্ষণ এটা নানা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে। এখন এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয়, বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে এটা ছড়িয়ে গেছে। তিনি বলেন, ২৪-এর অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা নতুন বাংলাদেশকে মুছে দিতে চায়, আড়াল করতে চায়। বিরাট অভ্যুত্থান যার পছন্দ হয়নি, যাদের পছন্দ হয়নি তাদের মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। বৈঠকে আওয়ামী সমমনা কোনো দলই আমন্ত্রণ পায়নি। প্রায় ৩ ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে প্রথমেই কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, বাংলাদেশকে আর দুর্বল ও নতজানু ভাবার কোনো অবকাশ নেই। দেশ ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সকল রাজনৈতিক দল ঐক্যমতে থাকার অঙ্গীকার করেছে বলেও জানান তিনি। বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত ১৫ বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলো একমত। এ সময় অতি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথাও বলেন তিনি। যে গত পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশের যে সকল দেশ সেই পতিত সরকারের, ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, এই ষড়যন্ত্রকে আমরা সকলে মোকাবেলা করব। সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য ভারত অপপ্রয়াস ও অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়, বাংলাদেশ ভালো না থাকলে ভালো থাকবে না ভারতও। আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বুঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী, আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে? আওয়ামী লীগের আমলে ভারতের সাথে করা সকল চুক্তি রিভিউ করে দেশ বিরোধী চুক্তিগুলো বাতিল করার প্রস্তাব দেওয়া হয় দলগুলোর পক্ষ থেকে। এছাড়া রাষ্ট্রের সকল জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণেরও দাবি জানায় তারা। ভারতের সাথে সম্পাদিত আমাদের সমস্ত চুক্তিগুলো রিভিউ করা, যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয়। বাংলাদেশের সমস্ত জনগণ আজকে ঐক্যবদ্ধভাবে
এই দেশকে তার অস্তিত্ব, তার স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এক হয়ে লড়াই করবে। অন্তর্বর্তীকালীন সরকারের ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যে আত্মমর্যাদাপূর্ণ যে সাহসী পদক্ষেপ, সেই সাহসী পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে এবং তাদেরকে সাহস জুগিয়েছে এবং ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপের সাথে, সরকারের পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দলগুলো একমত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় অন্তর্বর্তী সরকার এবং সবগুলো দল মিলে একটি জাতীয় রাজনৈতিক কাউন্সিল করার প্রস্তাবনা এসেছে প্রায় সকল দলের পক্ষ থেকে। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা। মত পার্থক্য থাকলেও সার্বভৌমত্ব রক্ষা ও বিদেশি আগ্রাসন রুখতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি সব ছাত্র সংগঠনগুলোর। ক্যাম্পাসে ঐক্য শৃঙ্খলা বজায় রাখতে সঠিক ছাত্র নেতৃত্বের বিকল্প নেই, তাই অচিরেই আয়োজন করতে হবে ছাত্র সংসদ। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠনগুলোর সভায় ঘোষণা দেন ছাত্র নেতারা। সিফাত শাহরিয়ার জানাবেন বিস্তারিত। এমন ছবি বাংলাদেশ শেষ কবে দেখেছে জানা নেই। সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সকল ছাত্র সংগঠন হাতে হাত মিলিয়েছে এক মঞ্চে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন নিজেদের কৃতিত্বের দাবি, সাংগঠনিক প্রতিযোগিতা সহ নানা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ায় প্রশ্ন ওঠে ঐক্য নিয়ে। সেই সাথে যখন যোগ হয় বিদেশি আগ্রাসন ও ষড়যন্ত্র, ঠিক তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোট আয়োজন করে ছাত্র ঐক্যের। বুধবার যেখানে ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র অধিকার পরিষদ সহ গণ অভ্যুত্থানের পক্ষের প্রায় সব ছাত্র সংগঠন অংশগ্রহণ করে, বক্তব্যে তুলে ধরেন দেশ বিনির্মাণের কথা। আমরা একটা শ্রদ্ধাবোধের রাজনীতির, ইতিবাচক রাজনীতির প্রতিফলন করাতে চাই। যদি আমরা সকলে, আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ সকলে আমরা একই মঞ্চে আসি, আমরা এখান থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করব, আমরা যে এক্সপ্রেশন দেখাবো, সেটি তৃণমূল পর্যায়ে সকল ক্যাম্পাসে বাস্তবায়িত হবে। স্বৈরাচার এবং তাদের দোসরদের ক্ষেত্রে এবং বিদেশি শক্তিকে নস্যাৎ করতে তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি। ভারত বিরোধিতার মানে আমি তিস্তার পানির ন্যায্য হিস্সা চাই। ভারত বিরোধিতার মানে আমি ফেনী পানির ন্যায্য হিস্সা চাই। ভারত বিরোধিতার মানে আমি ওই যে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে তার বাতিল চাই। ভারত বিরোধিতার মানে হচ্ছে আমি আমার বোন ফেলানীর হত্যার বিচার চাই। 1 মাসের ভিতরে বাংলাদেশকে আমরা গুছিয়ে দিব। এই ফ্যাসিবাদী চক্রান্ত, এই ফ্যাসিবাদী ষড়যন্ত্র, এই বিজেপি সরকারের ষড়যন্ত্র চক্রান্ত, দেশীয় আন্তর্জাতিক যে কোনো চক্রান্তকে ভণ্ডুল করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। অনুষ্ঠানে ছাত্র শিবিরের সভাপতি বলেন, ক্যাম্পাসে ঐক্যের জন্য প্রয়োজন ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষা যদি সংস্কার না হয়, বারবার দিল্লির আনুগত্যই করতে হবে, দিল্লিকে মেনে নিতে হবে। এই জন্য আগে প্রয়োজন শিক্ষার সংকট নিরসন করা, এবং এই সংস্কারটা শুরু হবে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। এইটা আমরা চাই। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যের ডাক দিয়ে ছাত্রদলের সভাপতি বলেন, ছাত্রলীগের বিচারের পর ছাত্র সংসদ নির্বাচন। এ সময় সোশ্যাল মিডিয়াতে অপতৎপরতা বন্ধের আহ্বান জানান সবার প্রতি। ছাত্রদলের পক্ষ থেকে আবারও আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছি। এই জাতীয় ঐক্যের মাধ্যমে সকল ছাত্র সংগঠন সকল ক্যাম্পাসে কাঁধে কাঁধ মিলিয়ে এক এবং ঐক্যভাবে সদা জাগ্রত থাকবে। এদিকে ছাত্র সংগঠনের মধ্যে মতপার্থক্য থাকলেও সার্বভৌমত্ব রক্ষা ও বিদেশি আগ্রাসন রুখতে সব সংগঠন একসাথে কাজ করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রিন্সিপালসগত মতপার্থক্য থাকবে, এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। সবাইকে একমত হতে বাধ্য করা, এটি হচ্ছে শেখ হাসিনা কালচার। সবাইকে একমত যেভাবে হবে না, প্রিন্সিপালসগত অনেক বিষয় হচ্ছে মতপার্থক্য থাকবে, কিন্তু বাংলাদেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমরা হচ্ছে ইস্পাত সম আমাদের ঐক্য বজায় থাকবে। দেশের সুরক্ষায় ছাত্ররা কাজ করবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষকরা। আমি সবসময় একটা কথা বলেছি যে ঐক্য ধরে রাখতে হবে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। দর্শক, সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় ইসকন বন্ধের দাবি জোরালো করছে দেশের একাধিক সংগঠন সহ অনেকেই। দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত অপরাধ প্রমাণিত হলে সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। আর এই একই সুরে তাল মিলিয়েছেন ধর্মীয় সংগঠনের নেতারাও। তবে সকল অভিযোগ অস্বীকার করেছে ইসকন। বিস্তারিত জানাচ্ছেন সানি মৃধা।
সম্প্রতি বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতারের পরই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন নতুন করে আলোচনায় আসে। আলোচনার সমালোচনার মধ্যেই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ দখল করে চিন্ময় কৃষ্ণ দাসকে ছাড়িয়ে নিতে সেখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে তার অনুসারীরা। এ সময় পুলিশ ও আইনজীবীদের সাথে সংঘর্ষে জড়ায় চিন্ময়ের উগ্র সমর্থকরা। এ সময় তারা কুপিয়ে হত্যা করে চট্টগ্রামের সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক উগ্র আচরণের কারণে দেশে ইসকন নিষিদ্ধ ও তার কর্মকাণ্ড বন্ধের দাবি ওঠে। দাবির পক্ষে দেশের প্রায় সব জেলায় বিক্ষোভ করে লাখ লাখ মানুষ। উগ্র ধর্মীয় মতবাদ প্রচার করা সংগঠন ইসকন 1966 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ নামে। তবে বাংলাদেশে 1978 সালে আনুষ্ঠানিকভাবে ইসকন যাত্রা শুরু করে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। গৌড়ীয় বৈষ্ণব মতবাদ ও শান্তি প্রচারের দাবি করলেও অভিযোগ আছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ইসকন যুগ যুগ ধরে কাজ করছে। আলোচিত বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ডের অন্যতম হোতা অমিত শাহ ইসকনের সদস্য বলে গুঞ্জন আছে। এমনকি পতিত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ইসকনের সহায়তাকারী বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের সংগঠনটিকে নিষিদ্ধের দাবি দিন দিন জোরালো হচ্ছে। এরই মধ্যে রাশিয়া সহ বিশ্বের অনেক দেশে ইসকন নিষিদ্ধের জন্য মামলা হয়েছে। অপরাধ বিশেষজ্ঞরাও মনে করেন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপরাধ প্রমাণিত হলে সংগঠনটি নিষিদ্ধ করার দাবি যৌক্তিক। আপনি গুজবের উপর ভিত্তি করে না, কিংবা আপনার কেউ হুমকি দিল সেটার উপর ভিত্তি করে না। যদি প্রমাণিত হয় যে ওই সংগঠনটা সন্ত্রাসের সাথে জড়িত, ওই সংগঠনটা আপনার নাশকতার সাথে জড়িত, তখন আপনি সেটার নিষিদ্ধ করতে পারেন। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর তার অনুসারীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ ভারতেও। সেই রেশে কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনার কার্যালয়েও বিক্ষোভ সমাবেশ করে ভারতীয়রা। ফলে দুই দেশের সম্পর্কেও তৈরি হয় বৈরিতা। বিশেষজ্ঞরা বলছেন ইসকন ইস্যুকে কেন্দ্র করে কোনো দেশ বা রাজনৈতিক দল কোনো স্বার্থ হাসিল না করতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্পর্কের মূল জায়গায় বা ভিত্তিতে যাতে দুই দেশের জনগণের একটা অংশগ্রহণ এবং অবস্থান থাকে, এভাবে যদি চিন্তা করতে পারে দুই রাষ্ট্র বাংলাদেশ এবং ভারত, তখন শুধু ইসকন কেন অন্য কোনো বিষয় কিন্তু সমাধান করা কোনো অসুবিধা নেই। আলাপ আলোচনার মধ্যে দিয়ে সদিচ্ছা থাকলে সেই যে কোনো বিষয় সমাধান করা খুবই সহজ। এদিকে সরকারিভাবে ইসকনের বিরুদ্ধে আরোপিত অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়েছে ধর্মীয় সংগঠনের নেতারা। বলি যারা দেশ সম্বন্ধে ভাবেন, চিন্তা করেন এবং প্রতিবেশী দেশে যে উস্কানি, তাদের নিরাপত্তার সাথে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের কর্মকাণ্ড জড়িত তারা বলে, এবং এখানে তারা যখন কোনো উপায় না পায় এই সংখ্যালঘুদের ব্যবহার করে। এবং চিন্ময় আমার ধারণা ওইরকম একটা প্রলোভনে পড়ে এই কাজটা করেছে, কারণ তার সাথে কিন্তু ইসকনের কোনো সম্পর্ক আছে বলে ইসকন স্বীকার করছে না। কিন্তু ইসকন আবার সময় মতো বিবৃতি দিয়ে বলেও নাই যে তাকে আমরা বের করে দিয়েছি, এখন বলছে। কাজে ইসকনের একটা পরোক্ষ বা একটা মৌন এটা সম্মতি তাদের আছে। দেশের আইন বিরোধী, দেশ বিরোধী যদি কোনো কর্মকাণ্ড প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তবে ইসকনের বিরুদ্ধে আসা সব ধরনের অপরাধের অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। যেহেতু চিন্ময় কৃষ্ণকে আগেই বহিষ্কার করা হয়েছে, সেক্ষেত্রে তার অপরাধের দায় নিতেও নারাজ ইসকন। একই সাথে কোনো ইসকন সদস্য যদি সংগঠনটির আদর্শ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন, সেক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছেন ইসকন বাংলাদেশের কার্যকারী সদস্য। রাস্তাঘাটে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ইসকন, কোথাও কাউকে ধরলেই ইসকন, হাজারিগুলিতে কিছু হলো সেটাই ইসকন, আদালতে কারা করলো সেটাই ইসকন। আরে আমরা তো কিছুই, আমরা তো এখানে বসে আছি। এইগুলো সম্পূর্ণ একটা বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য, এগুলো সম্পূর্ণভাবে একটা প্রপাগান্ডা। বাংলাদেশে 130টির বেশি ইসকন মন্দির রয়েছে, যেখানে কয়েকটি মন্দিরে কয়েকশো কোটি টাকার প্রকল্প চলছে। বিদেশ থেকে বড় পরিসরে অর্থ আসার গুঞ্জন থাকলেও ভক্তদের অনুদানই এসব অর্থের সংস্থান হয় বলে দাবি করেছে ইসকন। সানি মৃধা, এখন, ঢাকা। চট্টগ্রাম বিমানবন্দরে 2 সপ্তাহ অবস্থানের পর ফিরে গেল অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল। 11 দফায় চক্ষু চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশের প্রায় 1200 পেশাজীবীকে প্রশিক্ষণ দিয়েছে
এই হাসপাতালটি। ঘরে বসেই হাতে কলমে চোখের সর্বাধুনিক চিকিৎসার প্রশিক্ষণ নেওয়ার অভিনব পদ্ধতি অন্য কোনো রোগের ক্ষেত্রে দেখা যায় না। চোখের সর্বাধুনিক সেবার প্রসারে পৃথিবীর একমাত্র উড়ন্ত হাসপাতালকে তাই মাঝে মাঝে দেশে আনার আহ্বান জানিয়েছেন প্রশিক্ষণার্থীরা। চট্টগ্রাম ঘুরে মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন। পেটের ভেতর আন্তর্জাতিক স্বীকৃত পূর্ণাঙ্গ চক্ষু হাসপাতাল নিয়ে উড়ে আসছে বিমান। 14 নভেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 2 সপ্তাহের জন্য অবতরণ করে অরবিজ উড়ন্ত চক্ষু হাসপাতাল। 400 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন বিমানটির ভেতরে রয়েছে হৃদস্পন্দন, রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন, চোখের রেটিনা সহ নানা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। চোখের সব ধরনের অস্ত্রোপচারের জন্য রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার। প্রশিক্ষণের জন্য ব্যবহৃত যন্ত্রগুলোর অধিকাংশই বাংলাদেশের হাসপাতালগুলোতে নেই। কিছু সরকারি হাসপাতালে এসব যন্ত্র থাকলেও চিকিৎসকদের ব্যবহারে দক্ষতা নেই। আশার খবর হলো এবার ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সহ 170 জনকে প্রশিক্ষণ দিয়েছে উড়ন্ত এই প্রশিক্ষণ হাসপাতাল। অংশ নিয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে বাছাইকৃতরা। দেশে বসে চক্ষু চিকিৎসায় বিশ্বের সর্বাধুনিক প্রশিক্ষণ পেয়ে আনন্দিত প্রশিক্ষণার্থীরা। একটা অনলাইন কোর্স করে তারপর এখানে আসতেছে আর কি। প্রথমে সিলেকশন ইনস্টিটিউট থেকে সিলেকশন করার পরে তারা আমাদেরকে সে কোর্সের যথোপযুক্ত নাম্বার পাওয়ার পরে এখানে তারপরে মানে এন্ট্রি দেওয়া হয়েছে। আগে করিনি, এটা নতুন আমার জন্য। আর হচ্ছে আমাদের এটা শেখার পরে হয়তো বা আমরা হাতে কলমে যখন হসপিটালে করবো তখন আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে ব্যাপারটা। মেশিনের যে হ্যান্ডেলিং করার যে বিষয়টা, এই বিষয়টার উপর আমাদের আসলে নলেজটা একটু কম। প্রত্যেকটা স্টেপে যেভাবে আমাদের ওনারা জাস্ট স্টার্ট করলো শেখানো হয়েছে, এটা অবশ্যই হেল্পফুল। অরবিজের তথ্য মতে প্রশিক্ষণের অংশ হিসেবে 2 সপ্তাহে 86 জন রোগীকে স্ক্রিনিং, 44 জনের সার্জারি করা হয়েছে। বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের 11 জন ফ্যাকাল্টি ও আরও 3 জন স্বেচ্ছাসেবী। এবারের প্রশিক্ষণের মূলে ছিল চোখের ছানি, গ্লুকোমা, রেটিনা অকুলোপ্লাস্টি ও কর্নিয়া। This is, as you said, the 11th time since 1985. What we do now is we continue to train more through simulation initially, before we ever let a resident or a trainee touch a patient. So this is, in this 2-week program, we'll be doing more focus on subspecialty training. বিমান চলে যাবার পরও বাংলাদেশে আসা ফেলোদের সঙ্গে যোগাযোগ থাকবে প্রশিক্ষণার্থীদের। নতুন বছরে ভার্চুয়ালি আরও 2টি প্রশিক্ষণে অংশ নিতে পারবেন অংশ নেয়া দেশের প্রশিক্ষণার্থীরা। তারা চলে যাওয়ার পরে কিন্তু তাদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড হবে এই যে ভলান্টারি ফ্যাকাল্টির সাথে, এবং তারপরে প্রত্যেক বছরে আমরা কমপক্ষে 2টা হসপিটাল বেসড ট্রেনিং করি। সেই ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু আমরা আবার পাচ্ছি, যদিও আমরা প্লেন পাচ্ছি না, কিন্তু আমরা আমাদের একই রকম কোয়ালিটির ট্রেনিংটা আমরা কন্টিনিউ করতে পারছি। ঘুরে ঘুরে পৃথিবীর 95টি দেশে চক্ষু পেশাজীবীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে অরবিজ ইন্টারন্যাশনাল ফ্লাইং আই হসপিটাল। বাংলাদেশে 11 দফায় 1000-এর অধিক পেশাজীবীদের প্রশিক্ষণ দিয়েছে। বাংলাদেশে বসেই সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটছে বাংলাদেশি চক্ষু চিকিৎসকদের। তারা বলছেন এই যাত্রা অব্যাহত থাকলে এই অত্যাধুনিক চিকিৎসা দেশের বিভিন্ন প্রান্তে বসেই দেয়া সম্ভব। মুজাহিদ শুভ, এখন চট্টগ্রাম। চাঁদপুরের বাজারে বেড়েছে সবজির সরবরাহ আর তাতে করে কমেছে দাম। এ নিয়ে আরও জানাতে শহরের পালবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, সরবরাহ তো বেড়েছে, তো দাম কতটা কমলো সে বিষয়ে জানাবেন, আর এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের সেখানকার মতামতে কি দেখতে পাচ্ছেন? অনেক আসলে অন্যান্য সময় তুলনায় কিন্তু এখন চাঁদপুরের বাজারে কিন্তু শীতকালীন সবজি কিন্তু বেশ সরবরাহ রয়েছে। আসলে সভাপতি সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু দাম অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। আমি দেখেছি যে বিভিন্ন ধরনের যে শাকসবজি বাজারে করছে সেখানে কিন্তু এই পাইকারি বাজারে কিন্তু কেজি প্রতি 10 থেকে 50 টাকা পর্যন্ত কমছে, যা কিন্তু অনেকটাই স্বস্তি করে দিচ্ছে যারা ক্রেতা সাধারণ রয়েছে, বিশেষ করে যারা খুচরা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এখন থেকে কিনে নিয়ে সারাদিন। এবং যদি আপনাকে কিন্তু গেল সপ্তাহে যেখানে কাঁচামরিচ বিক্রি করা হয়েছে 110 টাকা, কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 70 টাকা দরে, অর্থাৎ কেজি প্রতি কিন্তু কাঁচামরিচের দাম কমেছে
50 টাকার মতো। এবং তাছাড়া শীতকালীন সবজির মধ্যে অত্যন্ত জনপ্রিয় যে শিম রয়েছে তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 40 থেকে 45 টাকা দরে, যা কিন্তু গেল সপ্তাহে কিন্তু 70 টাকা কেজি করে। তাছাড়া ওদের চাঁদপুরের যে চরাঞ্চল রয়েছে সেখানে কিন্তু বেশ পরিমাণে শাকসবজি উৎপাদন হচ্ছে, এতে করে কিন্তু সরবরাহ বাজারে কিন্তু অনেকটাই বেড়েছে। বা আমি কথা বলেছিলাম আড়তদারদের সাথে, তারা যেটা বলছেন যে ঢাকা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সরবরাহ কাঁচামালের পাশাপাশি কিন্তু চাঁদপুরের পদ্মা এবং মেঘনার যে অববাহিকা রয়েছে সেখানের বিস্তীর্ণ চরাঞ্চলে কিন্তু নানান ধরনের সবজি কিন্তু উৎপাদন হচ্ছে এবং সেই সবজি কিন্তু সরবরাহ করা হচ্ছে এই পাইকারি বাজারে। দামটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। আমি যদি আপনাকে একটু জানাই, সেটা থেকে ফুলকপি কিংবা বাঁধাকপি এই সমস্ত কাঁচামাল কিন্তু কেজি এবং পিস উভয়ভাবে কিন্তু বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে 30 থেকে 40 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। গেল সপ্তাহের তুলনায় কিন্তু এই সমস্ত কাঁচামাল কিন্তু বিক্রি 10 থেকে 15 টাকা কিন্তু কম দামে বিক্রি করা হচ্ছে। আর তাছাড়া খিরাই বিক্রি করা হচ্ছে 30 থেকে 40 টাকা এবং শসা কিন্তু একই দামে বিক্রি করা হচ্ছে, যা কিন্তু গেল সপ্তাহের তুলনায় কিন্তু 5 থেকে 10 টাকা কমেছে। তবে একটা বিষয় অনেক জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে পাল বাজারের যে পাইকারি আড়ত, সেখানে কিন্তু যারা খুচরা ক্রেতা যারা রয়েছেন বিভিন্ন পাড়া মহল্লা কিংবা ভ্যানে করে যারা বিক্রি করে থাকেন, সেখানে কিন্তু এই দামের তুলনায় কিন্তু তারা কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত কিন্তু বেশি দাম বিক্রি করে থাকেন। এবং যারা ভোক্তা পর্যায়ে রয়েছেন তারা আসলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই সময়টাতে কাঁচা বাজারের কিছুটা সহনশীল থাকায় কিন্তু তারাও কিন্তু বেশ চনমনে রয়েছেন এবং বাজার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, স্বস্তি বোধ করছেন বলে। এবং যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে সামনে যখন মালের সরবরাহ আরো বাড়বে কিংবা চরাচল থেকে আরো বেশি পরিমাণে মাল উঠে আসবে, বিশেষ করে টমেটো কিংবা অন্যান্য যে সমস্ত মালামাল রয়েছে তা কিন্তু তখন সরবরাহ বৃদ্ধি পেলে কিন্তু দাম আরো কমবে বলে কিন্তু তারা মনে করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমাদের চাঁদপুর থেকে কাঁচামালের সবচেয়ে সংবাদ। দর্শক, চাঁদপুরের পালবাজার থেকে শাকসবজি সবশেষ দরদাম জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। এদিকে পঞ্চগড়ে আমন ধান কাটা মারাই শেষে এখন চলছে আলু রোপণের কাজ। তবে এরই মধ্যে চরম সার সংকটে ভুগছেন স্থানীয় কৃষকরা। ডিলারদের কাছে মিলছে না চাহিদা অনুযায়ী সার। প্রতি বস্তা সার কিনতে গুনতে হচ্ছে অতিরিক্ত 500 থেকে 700 টাকা পর্যন্ত। আর চলতি মৌসুমে আলুর উৎপাদন ব্যাহত হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। লুৎফর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমনের ধান কাটা মারাই শেষে নতুন করে জমি তৈরিতে ব্যস্ত পঞ্চগড়ের কৃষকরা। তবে আলু উৎপাদনে মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে সারের সংকট। ডিলারদের কাছে চাহিদা অনুযায়ী মিলছে না সার। খোলাবাজারে প্রতি বস্তা টিএসপি ও এমওপি সার কিনতে সরকার নির্ধারিত দামের বাইরে গুনতে হচ্ছে অতিরিক্ত 500 থেকে 700 টাকা। কৃষকরা জানান সার কিনতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। সার কিনতে বাড়তি খরচ হওয়ায় বেড়ে যাচ্ছে উৎপাদন খরচও। বিঘাপতি এবার আলুর উৎপাদন খরচ দাঁড়াচ্ছে 50 থেকে 60 হাজার টাকা। বাংলাদেশ সার আমাদের কৃষকের মতো চোখে পড়ে না, এটা স্বপ্ন হয়ে গেছে। মূর্খ পাচ্ছি তাও দাম বেশি, 1700 1750 টাকা বস্তা। আর বাংলাদেশ 3 মাসে গেলে আপনার লাগে আপনার 2223, আর বাংলাদেশি তো আপনার 2500 2600 পাই না। টিএসপি সারার জন্য আমরা 2-3 দিন ঘুরলাম, পাই নাই। বাজারে কিনতে গেলে 1800-র উপর টাকা দাম, 1820-30 টাকা দাম চাচ্ছে। সরকার যেই রেট দিছে এই রেটে সারটা তোরা পাচ্ছি না। ওখানে যাই লাইন ধরে ওইভাবে লাগে, সময় চলে যায়, তারপর সারটা ঠিক মতো আমি পাচ্ছি না। দোকান থেকে কিনছি 1800 টাকা বস্তা। বিএসএস যেই সার দিছে ওই সারগুলোই বাজারে পাওয়া যায়, ওগুলো 1800 টাকা বস্তা কিনছি, বেশি রেটে কিনতে হবে। পটাশও একই অবস্থা। সারের খুবই সংকট। আমরা যদি ঠিক মতো সার দিতে না পারি ঠিক সময় মতো, তাহলে আমরা আলু কিভাবে উৎপাদন করব? এদিকে আলু চাষের পরিধি 3 গুণ বাড়ায় সারের চাহিদাও বেড়েছে বলে জানান ডিলাররা। বলছেন কিছু ব্যবসায়ী বাইরে থেকে সার এনে বেশি দরে বিক্রি করছে। ইউরিয়া সারটা পর্যাপ্ত আছে এবং সঠিকভাবে কৃষককে সরবরাহ করতে পারতেছি। ইউরিয়া সারের কোনো প্রকার ঘাটতি নাই, নন ইউরিয়া সারের ঘাটতি আছে। চাহিদা অনুযায়ী সারটা এই মুহূর্তে পাচ্ছি না। আর আমাদের ময়দানদিঘি এলাকায়, ময়দানদিঘি, ব্যাংহারি, নতুনহাট, ধলিশালসিরি, আমাদের এখানে প্রচুর আলুর আবাদ বেশি বৃদ্ধি পেয়েছে। আর এবার আমাদের আলুর আবাদের পরিমাণ বেশি। আর আমরা যে হিসাবে বরাদ্দ পাই এটা আমরা সরকার নির্ধারণ মূল্যে কৃষকদের হাতে বিতরণ করি। চাহিদা অনুযায়ী যদি আবার বেশি বরাদ্দ পাই তাহলে আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না। জেলায় গেল নভেম্বরে 5764 টন ইউরিয়া সারের চাহিদার বিপরীতে বরাদ্দ এসেছে 3099 টন। এমওপি 5832 টনের বিপরীতে 3699 টন। টিএসপি 4651 টনের বিপরীতে 2500 টন ও ডিএপি 3732 টনের বিপরীতে বরাদ্দ মিলেছে 2450
35 টন। দিনাজপুর থেকে সার উত্তোলন করতেও সময়ক্ষেপণ হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে কোনো ডিলার অনিয়মে জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। বিসিএস এবং বিডিসি ডিলাররা নর্মালি আগে ঠাকুরগাঁ থেকে যে গোডাউন সেখান থেকে বরাদ্দ করতে, এখন তাদের বিরামপুর বিডিসি গোডাউন থেকে সরবরাহ দেওয়া হচ্ছে, যার জন্য একটু সময় লাগছে। তো অলরেডি বাকি 30% সার অচিরে চলে আসবে এবং আগামী মাসের বরাদ্দ আমরা দ্রুতই দিয়ে দিব, যার জন্য ইনশাআল্লাহ সেটা সমস্যা হবে না। যদি কোনো ডিলার টাকা জমা দিতে দেরি করেন অথবা তার ব্যক্তিগত অবহেলার কারণে সার আসতে দেরি হয় এবং তার অবহেলার কারণে যদি কৃত্রিম সংকট সৃষ্টি হয়, তাহলে কিন্তু আমরা সেই সমস্ত ডিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সার নিয়ে অনিয়মের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে চলছে অভিযান। অনিয়মের প্রমাণ মিললে করা হচ্ছে জেল জরিমানা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। সাতক্ষীরার ভোমরা বন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরে 1100 কোটি টাকার প্রকল্পে ধীর গতির অভিযোগ। প্রায় 57 একর জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা। বন্দর কর্তৃপক্ষ বলছে 10 একর জমি অধিগ্রহণ সহ অবকাঠামো উন্নয়নে কাজ শুরু হয়েছে। প্রত্যাশা, প্রকল্পের কাজ শেষ হলে বদলে যাবে ভোমরা বন্দরের চিত্র। আহসান রাজীবের প্রতিবেদন। 1996 সালের 15 এপ্রিল মাত্র 16টি পণ্য আমদানির অনুমতি নিয়ে এলসি স্টেশন হিসেবে যাত্রা শুরু করে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, যা পূর্ণাঙ্গ রূপ পায় 2013 সালে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে এবছরের 29 আগস্ট এই বন্দর দিয়ে গুঁড়োদুধ ছাড়া সব পণ্য আমদানির অনুমতি দেয় এনবিআর। এরপর থেকেই বন্দরে বাড়ছে আমদানি রপ্তানি। ভোমরা বন্দর থেকে ভারতের কলকাতার দূরত্ব মাত্র 40 কিলোমিটার। এজন্য অল্প সময় ও খরচে পণ্য পরিবহনের সুযোগ থাকায় আমদানি রপ্তানিতে এই বন্দরটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যবসায়ীদের কাছে। এখান দিয়ে আগে পেঁয়াজ সহ কিছু কাঁচা পণ্য ও পাথর আমদানি হলেও এখন আলু, চাল সহ নতুন নতুন পণ্যের আমদানি বেড়েছে। সেই সাথে বাড়ছে পণ্যবাহী ট্রাক চলাচলও। তবে বন্দরটিতে এখনও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন না হওয়ায় এই সুযোগ ঠিকমতো কাজে লাগাতে পারছে না ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস দরকার, একটা পুলিশ ফাঁড়ির দরকার, তবে একটা হাসপাতাল দরকার। পার্কিংয়ের ভিতরে তো এমনি তো পানি জমে, পার্কিংটা একটু সৌন্দর্য হবে। আর তারপর ও পাশে তো একটা পার্কিং হচ্ছে, ওটাও সৌন্দর্য হয়ে যাবে। এখানে যেন পেঁয়াজ, আদা, অন্যান্য কাঁচামাল আমদানি ফল হয়, এগুলো হলে তো মনে করেন যে সবাই তো সুবিধা থাকে। পার্কিং ভালো হলে ব্যবসাও ভালো হবে। গুরুত্বপূর্ণ বিবেচনায় ভোমরা স্থলবন্দরের সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে 1100 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে বন্দর কর্তৃপক্ষ। এর আওতায় বন্দরে অধিগ্রহণ করা হবে 67 একর জমি, যার মধ্যে 10 একর অধিগ্রহণ করা হলেও বাকিটা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। জমি অধিগ্রহণ হয়েছে, কিন্তু তাদের সাথে পরবর্তী কার্যক্রম এখনো পর্যন্ত কোনো রকম তারা কোনো কিছু করেনি। তারপরে যে আমাদের যে পার্কিংটা যে বালু ভরাট হচ্ছে, সেখানেও কাজের অনেক ধীরগতি। ওয়্যার হাউস 2টা শেড আছে, সেক্ষেত্রে এখানে কিপিং লাইসেন্স এখনও দেওয়া হয় নাই। তো যার কারণে এখনও আমরা স্থল বন্দরের যে ফ্যাসিলিটি, যে সুযোগ সুবিধাগুলো এখনও পর্যন্ত আমাদের আমদানিকারকরা পায় নাই। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বন্দরে ওয়্যার হাউস, শেড, ট্রান্সশিপমেন্ট ও পার্কিং ইয়ার্ড, আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ হলে আমূল বদলে যাবে ভোমরা স্থলবন্দর। ইতিমধ্যে আমাদের 10 একর জমি অ্যাকোয়ার হয়েছে, আরও 60.83 জমি 60 একর জমি অ্যাকোয়ারের পর্যায়ে আছে। এগুলো ডেভেলপ হওয়ার পরে আমাদের 100% সমস্ত মালামাল আমদানি হবে মনে। জায়গা যেগুলো একার হয়ে গেছে, সেই জায়গাগুলো কাজ করতে গেলে টেন্ডারগুলো সব কটাই হওয়ার দরকার। এখন যেগুলো আছে সেইগুলো দিয়ে আমরা আপাতত কিছু আইটেম আমরা আমরা ইম্পোর্ট করতে সক্ষম হচ্ছি। বন্দর কর্তৃপক্ষ বলছে, বরাদ্দের পুরো টাকা পেলে চলমান এই প্রকল্পের কাজ 2026 সালের জুন মাসে শেষ হতে পারে। তখন বছরে কয়েক হাজার কোটি টাকার রাজস্ব আয় বাড়বে বলেও জানান কর্মকর্তারা। যেহেতু ভোমরা কাস্টম হাউস হচ্ছে, সুতরাং এখানে বন্দরের সক্ষমতা বাড়ানোটা অত্যন্ত প্রয়োজন এবং সকল পণ্য আমদানির যে অনুমোদন হয়েছে এনবিআর থেকে, এ কারণে অনেক পণ্য আমদানি হবে। সুতরাং বন্দরের সক্ষমতা বাড়ানোটা অপরিহার্য হয়ে পড়েছে। এ লক্ষ্যে স্থলবন্দর কর্তৃপক্ষ প্রায় 1100 কোটি টাকার একটি প্রজেক্ট হাতে নিয়েছে। এই প্রজেক্টের আওতায় ইতিমধ্যে আমাদের 10 একর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়ে গেছে। পাশাপাশি আমাদের আরও 57 একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া প্রায় শেষের পথে এবং আমরা আশাবাদী আগামী 5-6 মাসের মধ্যেই হয়তো আমরা সেটা বুঝে পাব।
ভোমরা স্থলবন্দরের সাথে সামঞ্জস্য রেখে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের উন্নয়নের কাজে হাত দিয়েছে ভারতীয় বন্দর কর্তৃপক্ষ। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভারতে আন্তর্জাতিক প্রবৃদ্ধির হার আশঙ্কাজনক হারে নিম্নমুখী হওয়ায় সুদ হার কমাতে কেন্দ্রীয় ব্যাংকের ওপর চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছে অর্থনীতি বিশেষজ্ঞরা। এরই মধ্যে নয়াদিল্লির নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছানো। আসন্ন বাজেটে অনগ্রসর ও অনুন্নত খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি সরকারি ব্যয় নিয়ন্ত্রণে আনতে না পারলে ভারতের সামনে আরও দুর্দিন অপেক্ষা করছে এমন ইঙ্গিতও দিচ্ছেন সংশ্লিষ্টরা। সতীর্থ কর্মকার জানাবেন বাকিটা। গেল কয়েক দশক ধরে হিমালয় সীমান্তের 4000 কিলোমিটার অমীমাংসিত ভূখণ্ডে সাংঘর্ষিক অবস্থানে ছিল বেইজিং ও নয়াদিল্লি। 2020 সালে হিমালয়ের পশ্চিমাঞ্চলে দুপক্ষের সংঘাতে 20 ভারতীয় ও 4 চীনা সেনা সদস্যের প্রাণহানি এ বৈরিতাকে আরও উস্কে দেয়। ভাটা পড়ে দ্বিপক্ষীয় বাণিজ্যে, নিষিদ্ধ করা হয় শতাধিক চীনা মোবাইল অ্যাপ্লিকেশনস। 6 সপ্তাহ আগে এই ইস্যু নিষ্পত্তির বিষয়ে একমত হয় বেইজিং ও নয়াদিল্লি। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিচ্ছেন, ঠিক তখন 4 বছর কোন্দল ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন ও ভারত। এর 6 সপ্তাহ পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যখন চীন ভারত সম্পর্কের পুনরুত্থান নিয়ে আশার বাণী শোনাচ্ছেন, তখন চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির নিম্নগামিতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে মোদী প্রশাসনে। যদিও বিশেষজ্ঞরা ধারণা করছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ভারতের সাথে আমেরিকা ও চীনের সম্পর্কে একটি ভারসাম্য আসতে পারে। Trump presidency might actually not be too bad for India. In fact, in some respect, it might actually give India certain respites in some respects, particularly with respect to the way it reacts with China, the way it reacts to neighborhood. And if you recall, the last time when President Trump was around, towards the very end of his office, India and the United States were very close to working on a free trade agreement. রয়টার্সের তথ্য বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল 5.4%। গেল 7 প্রান্তিকের তুলনায় যা সর্বনিম্ন। অথচ বছরের দ্বিতীয় প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল 6.7%। একটি দেশের শিল্প খাতে উৎপাদিত পণ্য বা পরিষেবার মূল্য পরিমাপের ধারণাই হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ। দেখা যাচ্ছে তৃতীয় প্রান্তিকে ভারতের গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ ছিল 6.5%, যা গত প্রান্তিকের চেয়ে 1.2% কম। অর্থনৈতিক বিশেষজ্ঞদের আশঙ্কা, সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ভারতের সামনে। উৎপাদন খাতেও ব্যাকফুটে এশিয়ার অন্যতম এই পরাশক্তি। সেখানেও প্রবৃদ্ধি ও উৎপাদন সক্ষমতা কমেছে 4.8%। সব ধরনের পণ্যের দাম বেড়েছে 6% হারে। এতে করে সীমিত হয়ে যাচ্ছে সাবান, শ্যাম্পু থেকে শুরু করে গাড়ি বাড়ি পর্যন্ত যাবতীয় পণ্যের বেচাকেনা। আরও উদ্বেগের বিষয়, গেল প্রান্তিকের তুলনায় এসব পণ্য তৈরির খরচও বেড়েছে 6% হারে। লাগামহীন ব্যয় থামাতে বিপর্যস্ত মোদী প্রশাসন। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যয় বেড়েছে 4.4%, যেখানে বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে সরকারের ব্যয় 0.4% কম ছিল। শুধু কৃষি খাতে কিছুটা আশার আলো দেখছে ভারত। বর্ষা মৌসুমে পরিমিত বৃষ্টি হওয়ায় এই খাতে বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় 3.5% প্রবৃদ্ধির দেখা মিলেছে। এর মধ্যে নয়াদিল্লির নতুন মাথা ব্যথার কারণ ভারতীয় রুপির মান আশঙ্কাজনক হারে কমতে শুরু করা। ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় ডলারের বিপরীতে ভারতের রুপির মান নেমেছে সর্বনিম্নে। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, এই প্রথম ডলারের বিপরীতে রুপির দর 84.75 নেমে এসেছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রাষ্ট্রীয় ব্যাংকগুলোর সহায়তায় ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নেয় দরপতন কিছুটা কমলেও রুপির ধারাবাহিক দরপতন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। রুশ অভিযান মোকাবিলায় ইউক্রেনকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো। ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দুদিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রাশিয়ার কাছ থেকে উত্তর কোরিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পাওয়ায় যুক্তরাষ্ট্র সহ দক্ষিণ কোরিয়া এবং জাপানের জন্য হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ন্যাটো প্রধান।
দক্ষিণ কোরিয়ার বর্তমান রাজনৈতিক অস্থিরতার বিষয়টিও গভীরভাবে পর্যবেক্ষণের কথা জানালেন ন্যাটো প্রধান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। উঠে এসেছে সিরিয়ার গৃহযুদ্ধ সহ মধ্যপ্রাচ্য যুদ্ধ উত্তেজনা ইস্যু। তৌহিদুর রহমানের প্রতিবেদন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ন্যাটোর সদর দপ্তরে জোটটির পররাষ্ট্রমন্ত্রীদের মিলন মেলায় রূপ নেয় মঙ্গল ও বুধবার। ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে হওয়া দুদিনের বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রুশ হামলার বিরুদ্ধে ইউক্রেনের অবকাঠামো রক্ষায় বিমান প্রতিরক্ষা সহায়তা অগ্রাধিকার দিতে সদস্য দেশগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান। এছাড়া 2024 সালে ইউক্রেনের জন্য নিরাপত্তা সহায়তায় 40 বিলিয়ন ইউরোর আর্থিক প্রতিশ্রুতি দিতেও কাজ চলছে বলে জানান তিনি। অন্যদিকে রুশ অভিযানের বিরুদ্ধে লড়াই সক্ষমতা বাড়াতে ইউক্রেনে সৈন্যবল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে উঠেছে বলে মনে করেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। New command in Wiesbaden, the NATO security assistance and training for Ukraine, to be fully operational by the end of this year. But we must do more than just keep Ukraine in the fight. We must provide enough support to change the trajectory of this conflict once and for all. Ukraine has hard decisions to make about further mobilization, but these are necessary decisions. We have a commitment, though, for every person, every soldier that Ukraine mobilizes. We're committed to making sure that they have the training and the equipment they need to effectively defend the country. এদিকে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সেনা পাঠানোই উত্তর কোরিয়াকে রাশিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করেছে বলে অভিযোগ তুলেছেন ন্যাটো প্রধান। আর এটিকে যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ কোরিয়া এবং জাপানের হুমকি হিসেবে দেখছেন তিনি। Nuclear technology and missile technology is flowing into North Korea, and therefore is a risk now that North Korea will use it not only to be a threat to us here, but also to the US mainland and of course to the region, including the Republic of Korea, South Korea and Japan. জরুরি কোনো পরিস্থিতি ছাড়াই সামরিক শাসন জারি করে ক্ষমতা হারানোর পথে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এতে দক্ষিণ কোরিয়া জুড়ে রাজনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছানোয় দেশটির বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান ন্যাটো প্রধান মার্ক রুট এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। We welcome President Yoon's statement withdrawing the martial law order, and there was a unanimous vote in the National Assembly to reject the decision, and he followed up on that. In our judgment, any political disagreements need to be resolved peacefully and in accordance with the rule of law. ন্যাটো সদর দপ্তরে দুদিনের বৈঠক শেষে মধ্যপ্রাচ্য যুদ্ধ উত্তেজনা নিয়েও কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। নিজেদের তৈরি সমস্যার কারণে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের মিত্র রাশিয়া এবং ইরান বিভ্রান্ত অবস্থায় আছে বলে মন্তব্য করেন তিনি, যার সদ্ব্যবহার করছে বিদ্রোহীরা। এছাড়া লেবানন সরকারের মাধ্যমে ইসরায়েল এবং হিজবুল্লাহ উভয়ই তাদের যুদ্ধবিরতি অব্যাহত রাখতে চায় বলে জানান অ্যান্টনি ব্লিনকেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর এবার আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে টি-20 সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। দুপুরে প্রথম টি-20তে মুখোমুখি হবে দুই দল। সিরিজের আগে ব্যতিক্রমী এক আয়োজনে হয়ে গেল ট্রফি উন্মোচন। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। পিঠে বেতের ঝুলি, গায়ে বাহারি রঙের ঐতিহ্যবাহী পোশাক। সিলেটের মালনীছোড়া চা বাগানে পাতা সংগ্রহে ব্যস্ত আয়ারল্যান্ড বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই অধিনায়ক। পাতা তোলার পর্ব শেষে এবার দুই অধিনায়কের হাত ধরে উন্মোচিত হলো বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টি-20 সিরিজের ট্রফি। বুধবার এমন ভিন্ন আঙ্গিকেই সাজানো হয়েছে ট্রফি উন্মোচনের দৃশ্য। চলতি সিরিজে বাড়তি আকর্ষণ আনতেই যেন ক্রিকেট বোর্ডের এমন উদ্যোগ। হোম অফ ক্রিকেটে ওয়ানডে সিরিজে সুপ্তা মারুফাদের কাছে পাত্তাই পায়নি আইরিশরা। সিরিজের 3 ওয়ানডের সবকটিতেই হেরে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে অতিথিরা। শেরি বাংলার সেই সুখস্মৃতি চায়ের রাজ্যে কাজে লাগাতে চান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওডিআর পরে কিন্তু টিম অনেক বেশি বুস্ট আপ এবং আমাদের টার্গেট তো এখানে থাকবে যেন সেই জিনিসটা যেন আমরা কন্টিনিউ করতে পারি এখানে। বাট সিলেটের উইকেট তো আমরা গতবারও খেলেছি, যখন লম্বা আমরা তো কিন্তু মোরাললেস সিলেটেই বেশি খেলি। সো এখানকার উইকেট অনেক বেশি ভালো এবং যেহেতু ফরম্যাটটা ডিফারেন্ট, কোনো কিছু আসলে লাইটলি ভাবে নেওয়ার কোনো কিছু নাই। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে ফলাফল খারাপ হলেও তা নিয়ে মোটেও চিন্তিত নন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস।
টি-20 সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াতে চায় তার দল আয়ারল্যান্ড। Very excited about the T20 series. Obviously, it's been a tough week at the ODI series, but we're looking to switch our focus to the T20 games, which we have great confidence in the format, which is very exciting for us, and hopefully we can win this series. ওয়ানডে সিরিজে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে ভারত বিশ্বকাপ নিশ্চিতের দ্বার প্রান্তে বাংলাদেশ নারী দল। টি-20 সিরিজেও আধিপত্য ধরে রাখবে বাংলার নারীরা, এই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। রেদওয়ান শাওন, এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সব দলের ঐক্য ঘোষণা। সারা দুনিয়াকে বলতে হবে যে আমরা এক, আমরা যেটা পেয়েছি আমরা একযোগে পেয়েছি, কোনো মতভেদের মাধ্যমে পাইনি। আজকে রাজনৈতিক দলগুলো যারা আমরা উপস্থিত ছিলাম তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। তোমরা আমাদের প্রতিবেশী, আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে? বিদেশি আধিপত্য রুখে দিতে এক মঞ্চে সব ছাত্র সংগঠন, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে বললেন নেতারা। দেশ বিরোধী কর্মকাণ্ডে ইসকন নিষিদ্ধের দাবি ক্রমেই জোরালো, অপরাধ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং বিপাকে ভারতের অর্থনীতি, নিম্নমুখী প্রবৃদ্ধির হার, সুদ হার কমাতে কেন্দ্রীয় ব্যাংকের ওপর বাড়তে পারে চাপ। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।